শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সম্ভবত দল হিসেবে নিষিদ্ধ হতে হচ্ছে এবং আওয়ামী লীগের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তের দিকে যেতে পারে সমস্ত পরিস্থিতি। এখন শেখ হাসিনা বাংলাদেশে যে ফিরবেন, কোন শক্তিতে ফিরবেন? শুধু তার সংগঠনের শক্তি নাকি জনগণের শক্তি? আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগ দলটি নিয়ে বিশ্বের ভাবনা আপনার বিবেচনায় কি? আমি একই প্রশ্ন আসলে রনি ভাইকে করছি, আগে আপনার থেকে একটু শুনে আসি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সম্ভবত দল হিসেবে নিষিদ্ধ হতে হচ্ছে এবং আওয়ামী লীগের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্তের দিকে যেতে পারে সমস্ত পরিস্থিতি। সরকারের যে আয়োজন, সরকারের যে প্রস্তুতি, সরকারের যে মুভমেন্ট, সেটাতে সেই ব্যাপারটা ভাবা ছাড়া আর কোনো উপায় নেই। সুতরাং আওয়ামী লীগের জন্য এটা চরম একটা দুঃসংবাদ। যখন আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে দেয়া, শেখ হাসিনার দেশে ফেরা এবং সেই প্রেক্ষাপটকে ঘোলাটে পর্যায়ে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর বন্ধ করে দেয়া, এই ব্যাপারগুলো আমরা দেখছি, তখন গণমাধ্যম খবর দিচ্ছে ভয়ঙ্কর একটা খবর, যে ভয়ঙ্করটা আওয়ামী লীগের জন্য। দেশের জন্য কি আমরা সেটা জানি না, সেটা পরিস্থিতি বলে দেবে দেশের জন্য কি। তবে আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর খবর হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে সরকার আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আমাদের সমাজে। এখন কেউ কেউ বলছেন যে আমেরিকা চাইলেই তিনি ফিরতে পারবেন, ইন্ডিয়া চাইলেই ফিরতে পারবেন, এটা ডিপেন্ড করে আমেরিকার ইন্ডিয়ার উপর। কিন্তু আমি মনে করি আমেরিকার এখন বাংলাদেশ নিয়ে কোনো একটা আগ্রহ নাই। এর আগে আমরা শুনছি সেন্ট মার্টিন নিয়ে আগ্রহ, কিন্তু আমার ধারণা তাদের যা পাওয়া উচিত ছিল বাংলাদেশের কাছ থেকে তারা সেটা পাইয়া গেছে। বাংলাদেশ আমেরিকা যে চুক্তি হয়েছে ইউনূস আমলে, এটাই তাদের জন্য এনাফ। তারা তাদের স্বার্থ হাসিল করে ফেলছে। সুতরাং এখন ওই সেন্ট মার্টিন আর ইস্যু আর নাই। এখন শেখ হাসিনা বাংলাদেশে যে ফিরবেন, কোন শক্তিতে ফিরবেন? শুধু তার সংগঠনের শক্তি নাকি জনগণের শক্তি? আমি মনে করি যে বাংলাদেশে শেখ হাসিনা ফেরার ক্ষেত্র তৈরি করছে সরকার নিজে। এখন আপনি বলবেন সেটা কিভাবে? প্রথম কথা দেখেন, দেশে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারপরে অর্থনীতির নাজুক অবস্থা। এই যে সিপিডি গতকাল বলছে তারা যে অর্থনীতির যে 31 সূচক ছিল তার 19টি পিছিয়ে আর 12টির উন্নতি হয়েছে। তাহলে গড়পড়তা হিসাব করলে দেখা যাবে যে অর্থনীতি নিম্নমুখী। প্রবৃদ্ধি যেখানে ছিল 7%, সেখান থেকে নেমে এখন 2.2%-এ চলে আসছে, এবং কেউ কেউ ধারণা করছেন এটা 1%-এ চলে আসতে পারে। তার মানে আমাদের অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ। এইদিকে আবার সরকার বলতেছে যে চাকরিজীবীদের বেতন বাড়াবে। এখন বেতন বাড়ালে কি হবে? মুদ্রাস্ফীতি বাড়বে, দ্রব্যমূল্য একদম লাভ দিয়ে অনেক উপরে উঠে যাবে। এখন যারা সরকারি চাকরি করেন তাদের বেতন বাড়লে তারা হয়তো কোনো রকম টেনে টুনে চলতে পারবে, কিন্তু যারা বেসরকারি চাকরি করেন, যারা শ্রমজীবী, দিন আনেন দিন খান, তাদের আয় তো বাড়বে না। তাহলে তারা ওই মাইনকারচিপের মধ্যে পড়ে যাবে। মানে আমি মনে করি শেখ হাসিনা একদিকে খুবই সৌভাগ্যবান, কারণ তার আমলে ব্যাপক উন্নয়ন হলেও শেষ দিকে কিন্তু তার আমলের শেষ দিকে অর্থনীতি কিন্তু নিম্নমুখী হওয়া শুরু করেছিল। এটা বিভিন্ন কারণ আছে। বৈষয়িক যে অর্থনৈতিক অস্থিতিশীলতা, সেটাও ছিল। এখন শেখ হাসিনা থাকলেও কিন্তু কঠিন অবস্থার মধ্যে পড়তেন আজকে যদি থাকতেন, কিন্তু এই কঠিন অবস্থার দায়িত্ব এসে নিয়ে নিলেন কে? ইউনূস সাহেব। এখন নিচ্ছেন তারেক সাহেব। এখন সরকার যতই বলুক না কেন যে শেখ হাসিনা দেশকে পঙ্গু করে চলে গেছেন, অর্থনীতির 12টা বাজারে চলে গেছেন, মানুষ কিন্তু সেটা বিশ্বাস করবে না। কেন করবে না? কারণ তার চোখের সামনে পদ্মা সেতু দাঁড়িয়ে আছে, মেট্রো রেল দাঁড়িয়ে আছে, বাংলাদেশের গ্রামে গঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, বিদ্যুতের উৎপাদন বেড়েছে। অর্থাৎ শেখ হাসিনার আমলে যতই দুর্নীতি বিভিন্ন কথা বলেন না কেন, ইকোনমিটা স্মুথ ছিল, মানুষের পকেটে পয়সা ছিল।
কিন্তু এখন কি হচ্ছে যে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কলকারখানা বন্ধ হচ্ছে, মানুষ বেকার হচ্ছে, এবং এগুলার হলে দেশে চুরি ডাকাতি ছিনতাই এইসব বাড়বে। এবং এইভাবে যদি চলে তাহলে মানুষ বলবে, এবং কেউ কেউ এখনোই বলছেন যে তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এবং এই যে বলাটা যে শেখ হাসিনাই ভালো ছিল, তার মানেই হচ্ছে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে, পরিষ্কার হচ্ছে, এবং এই ঘটনাবলী এই পথ তৈরি করছে শেখ হাসিনার জন্য। কিন্তু এটা মনে রাখা দরকার যে আপনি রাজনীতিবিদ, মুখে যত মিঠা কথাই বলেন না কেন, মানুষের পেটে যদি ভাত দিতে না পারেন, বিদ্যুৎ দিতে না পারেন, গ্যাস দিতে না পারেন, নিরাপত্তা দিতে না পারেন, আপনার এইসব মিঠা কথা তখন ওই পূর্ণিমা চাঁদের মতো ঝলসানো রুটির মতোই হবে। সুতরাং শেখ হাসিনা ফিরতে পারবেন কি ফিরতে পারবেন না, সেটার চেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শেখ হাসিনার পথ তৈরি হচ্ছে আশার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, মেটিকুলাস চিফ প্রসিকিউটর যিনি প্রফেসর ইউনুসের, তিনি যুগান্তরকে বলেছেন যে আওয়ামী লীগের করা আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন 1-2 ব্যাপার। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা সময় আওয়ামী লীগের আমলে ট্রাইব্যুনাল সংশোধন করে সংগঠনকেও নিষিদ্ধ করা যাবে যে ধারা যুক্ত করা হয়েছে আওয়ামী লীগের সময়, সেই আইনেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে এগোচ্ছে বর্তমান সরকার। যদি আমরা রিপোর্টের ভেতরে একেবারে হুবহু না পড়ি, তাহলে মোদ্দা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই 15.5 বছরের টানা শাসন আমলের বিভিন্ন কর্মকাণ্ড, দল হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডই শুধু নয়, 2006 সালে গুলিস্তানে লগি বৈঠা যে তাণ্ডব হয়েছিল, লগি বৈঠা কর্মসূচিতে শিবিরের একাধিক জনকে মারার যে ঘটনাগুলো ঘটেছিল, সেগুলোও এই তদন্তের আওতায় আনা হচ্ছে। শুধু কি তাই? শুধু তাই নয়, 73 সালে রক্ষী বাহিনীর কর্মকাণ্ড, সেই রক্ষী বাহিনীর কর্মকাণ্ড নিয়েও তদন্ত শুরু হচ্ছে। এবং রক্ষী বাহিনী মানে পুরোটা আওয়ামী লীগের মানে 71-এর মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের কত ফাঁক ফোকর আছে, সমস্ত ফাঁক ফোকর দিয়ে ঢোকার বন্দোবস্ত করা হয়ে গেছে। এবং সেই বন্দোবস্তে আমার মনে হয় যে পেছন থেকে মেটিকুলাস মানে সাহায্য করছেন মেটিকুলাস চিফ প্রসিকিউটর সাবেক, যিনি তাজুল ইসলাম, যিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধাপরাধীদের মানে উকিল হিসেবে দাঁড়িয়েছিলেন, রাজাকারদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাকেই আবার প্রফেসর ইউনুস তার মেটিকুলাস ডিজাইনে রাষ্ট্রপক্ষের আইনজীবী এই আদালতেরই বানিয়েছিলেন, যেটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে অনেকে বলেছিলেন, কিন্তু সেগুলোকে পাত্তা দেয়া হয়নি। যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে 2006 সালে পল্টনে লগি বৈঠার কর্মসূচি এবং রক্ষী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে মানে 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 2 নম্বর ধারা সংশোধন করে অর্গানাইজেশন বা সংগঠন শব্দটি যুক্ত করে 2013 সালে, এবং ওই আইনেই এটাতে আনা হচ্ছে সব কিছু। 75 সালে ক্রসফায়ারে বিপ্লবী সিরাজ শিকদার হত্যা, সেই ব্যাপারগুলো সামনে নিয়ে আসা হচ্ছে এবং সমস্ত অপরাধ এক জায়গায় এনে আওয়ামী লীগকে কীভাবে দল হিসেবে নিষিদ্ধ করা যায়। এবং বলা হচ্ছে যে দলের তো সাজা হয় না, দলের সাজা একটাই, দল হিসেবে নিষিদ্ধ করা, দলের সম্পদ বাজেয়াপ্ত করা, এটাই। দল যেহেতু ব্যক্তি না, তাকে তো আর জেল জরিমানা করা যায় না, কিন্তু দল হিসেবে দলকে নিষিদ্ধ করা এবং সম্পদ বাজেয়াপ্ত করা, এই ব্যাপারগুলো সামনে আসছে এবং এই ব্যাপারগুলো নিয়ে সামনে এগোচ্ছে সরকার। এবং সরকারের যে কর্মকাণ্ড মানে তদন্ত প্রক্রিয়া, তদন্ত টিম তৈরি করা হয়েছে, এই তদন্ত টিম নিয়ে
তারা এগোচ্ছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে দলটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সে বিষয়ে সংস্থা তদন্ত হচ্ছে। তদন্ত করার পর যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, তাহলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে আমি প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এই কথা তিনি জানিয়ে দিয়েছেন। এই কথা যখন জানিয়ে দিয়েছেন তখন মানে আমার মনে হয় যে আর কিছু বলার নেই। আওয়ামী লীগের টানা 15.5 বছরের কর্মকাণ্ড, 2006 সালের লগি বৈঠা, রক্ষী বাহিনীর কর্মকাণ্ড, 75-এ সিরাজ শিকদারের ক্রসফায়ার সহ যত ঘটনা, মনের মাথুর মিশিয়ে যত ঘটনা আনা যায় সমস্ত ঘটনা এনে তদন্ত করে আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে সরকার এগোচ্ছে। তার মানে সাম্প্রতিক সময়ে যেটা শোনা যাচ্ছিল যে ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা হচ্ছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সরকার, তাদেরকে রাজনীতি করতে দেবে, কারণ এটাতে তাদেরও স্বার্থ রয়েছে। কারণ আওয়ামী লীগকে রাজনীতি থেকে বাইরে রাখলে বিরোধী দল হিসেবে জামাত এবং এনসিপি তাদের উপরে চড়াও হয়ে যাবে। জামাত ক্ষমতাবান হয়ে গেলে আগামী নির্বাচনের মাধ্যমে যদি জামাত ক্ষমতায় এসে যায়, তাহলে বিএনপির আজীবনে আর কখনো ক্ষমতায় আসা হবে না। জামাত ক্ষমতা পাকাপোক্ত এমনভাবে করবে যে দীর্ঘমেয়াদে তারা শাসন করবে এবং এই শাসন মানে এই দেশটাকে তালিবানি শাসন পদ্ধতিতে নিয়ে যাবে। সব মিলিয়ে বিএনপি যে মধ্যপন্থী রাজনীতি করে, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করে, সেই রাজনীতিতে বড় একটা আঘাত আসবে। সেই সব স্বার্থ বিবেচনা করেই আওয়ামী লীগকে তারা রাজনীতি করতে দেবে এবং আওয়ামী লীগকে প্রধান প্রতিপক্ষ হিসেবে মাঠে রাখবে। রাজনীতি করতে দিয়ে আগামী নির্বাচন করে বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হবে। এভাবে রাজনীতিতে একটা ভারসাম্য তৈরি হবে। এই আলোচনাগুলো চতুর্দিকে অনেকেই যেগুলো করার চেষ্টা করছিলেন সেগুলো সম্ভবত সবই মিথ্যা হয়ে যাচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি? আমার মনে হয় যে রাজনীতিতে খেলা কেবল শুরু, এখনো অনেক খেলা বাকি। তবে খেলা যাই হোক, যে পক্ষ যেভাবেই খেলুন না কেন, আমরা সাধারণ জনগণ, আমরা আম জনতা, আমরা অত বুঝি না, বুঝতেও চাই না। আমরা বুঝি 2 বেলা 2 মুঠো ভাত যেন শান্তিতে খেতে পারি, যেন সব সময় আমাদের মনে একটা আতঙ্ক বিরাজ না করে, এই বুঝি প্রাণটা গেল।